ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। সাধারণত ফিজিক্স পড়ার সময় ম্যাথমেটিক্যাল বিষয়গুলোতে প্রেশার দিলে বা মনোযোগ দিয়ে করলেও সংক্ষিপ্ত প্রশ্ন বা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হয়। তো সেই সমস্যা কাটাতে আমাদের ইজি ফিজিক্স বইয়ে এই প্রশ্নগুলো আলাদা করে সংযোজন করা হয়েছে, সেই সাথে তোমাদের ভালো ব্যাখ্যার জন্য এই ভিডিওগুলো তোমাদের জন্য করে রাখা হচ্ছে। তোমরা বইয়ের উপরে প্রশ্নের উপরে স্ক্যান করার জন্য কিউআর কোড দেওয়া আছে, সেটা কিউআর কোডকে স্ক্যান করলেই তুমি এই ভিডিওটা দেখতে পাচ্ছ। সিঁড়িতে সূর্যের আলো পড়লে বর্ণালী সৃষ্টি হয় কেন? সিঁড়িতে খুবই সূক্ষ্ম খাঁজ কাটা থাকে, ওই খাঁজগুলো গ্রেটিং হিসেবে কাজ করে। গ্রেটিংগুলো সিঁড়িতে আগত আলোক রশ্মিকে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন রঙের আলোতে বিভক্ত করে। সিঁড়ির পৃষ্ঠে থাকা সর্পিলাকৃতির রেখাগুলো প্রিজমের মতো কাজ করে, সাদা আলোকে ভেঙে বিভিন্ন রঙের বর্ণালীতে আলাদা করে, বর্ণালী সৃষ্টি করে। মানে হচ্ছে এই যে তোমার সাপের মতো আকৃতি দেখতে যে হচ্ছে রেখাগুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে, মানে বিষয়টা আসলে এরকম যে যখন কয়েকটা মাধ্যমের মতো করে আলাদা আলাদা কাজ করে, তখন হচ্ছে ওই সাদা আলো প্রবেশ করলো, সেটা বিভিন্ন রঙে হচ্ছে বিশ্লেষিত হয়ে যায়, শুধুমাত্র মাধ্যমের ঘন এক একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম হওয়ার কারণে। তো যার ফলে হচ্ছে বিভিন্ন রঙে বিশ্লেষিত হয় বলেই কিন্তু আমরা হচ্ছে সেক্ষেত্রে বর্ণালী দেখতে পাই, বা অথবা রংধনু বলতে পারি, সেটা আমরা দেখতে পাই। যেমন প্রিজমের মধ্য দিয়ে যখন আমরা আলো প্রবেশ করি, তখন অপর প্রান্ত দিয়ে যখন সে বের হয়, তখন সাদা আলো অপর প্রান্তে হচ্ছে রংধনুর মতো করে নির্গত হয় বা বর্ণালী আকারে নির্গত হয়। এক্স রে ও সাধারণ আলোর মধ্যে পার্থক্য কি? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কম, সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে এর চেয়ে বেশি। এক্স রে দৃশ্যমান নয়, সাধারণ আলো দৃশ্যমান, মানে এক্স রে আমরা দেখতে পাই না কিন্তু সাধারণ আলো আমরা দেখতে পাই। এক্স রে ভেদ করার ক্ষমতা অনেক বেশি, সাধারণ আলোর ভেদ করার ক্ষমতা কম। দ্রুত গতির ইলেকট্রন কঠিন বস্তুতে আঘাত করলে এক্স রে উৎপন্ন হয়। সূর্য বা বাতি থেকে সাধারণত আলোর উৎপত্তি ঘটে। বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? মানে যে বিপদ সংকেতের জন্য হচ্ছে আমরা সাধারণত কি লাল কাপড় ব্যবহার করি, লাল আলো ব্যবহার করে থাকি, কেন ব্যবহার করা হয়? দৃশ্যমান আলোর 7টি বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা ভালো করে মনে রাখবা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দৃশ্যমান আলোর মধ্যে বলে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্যান্য বর্ণের তুলনায় এর বিক্ষেপণ কম হয়। বিক্ষেপণ কম হয় মানে হচ্ছে বেঁকে যায় কম। এই কারণে লাল আলো বায়ুমণ্ডলে অধিক দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ফলে বিপজ্জনক স্থানে আসার অনেক আগে থেকে লাল আলো দেখতে পেয়ে বিপদ সম্পর্কে সতর্ক হওয়া যায়। এই জন্য বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। সহজ এক বাক্যে বললে বিষয়টা এরকম যে লাল আলো অনেক দূর থেকে পর্যন্ত দেখা যায়, এই জন্যই বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। আলোর প্রতিফলন বলতে কি বুঝছো? আলোক রশ্মি যদি একটা মাধ্যমের মধ্য দিয়ে চলতে চলতে ধরো আরেকটা মাধ্যমে বাধাপ্রাপ্ত হওয়ার পর আলো যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে চলে আসে, তখন তাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন। প্রতিফলনের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে সুষম বা নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। কাঁচ ফলকের উপর আলো পড়লে কি ঘটে? কাঁচ ফলকের উপর আলো পড়লে তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। এক, স্বচ্ছ প্রতিফলন, এবং অন্য দুটি হচ্ছে প্রতিসরণ ও শোষণ। কাঁচ ফলকের উপর আলো পড়লে কিছু আলো ফিরে আসে প্রতিফলন, কিছু আলো শোষিত হওয়াকে শোষণ, এবং কিছু আলোর কাঁচ ফলকে ঢুকে যাওয়াকে প্রতিসরণ বলে। মানে কাঁচের উপরে যখন আলো পড়ে তখন কিছু আলো সেখানে শোষিত হয়ে যায়, কিছু অংশ ভেদ করে চলে যায়, আর কিছু অংশ রিটার্ন আসে, যেটাকে আমরা বলি প্রতিফলন। সুষম ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? বিষয়টা হচ্ছে, ধরো এরকম একটা তোমার আয়না, এই আয়নায় একগুচ্ছ এরকম সমান্তরাল আলো এসে পড়ার পর তারা যখন এরকম প্রতিফলিত হচ্ছে তখনও সমান্তরাল থাকতেছে, এইটাকে আমরা বলি হচ্ছে সুষম প্রতিফলন। আর যদি এটা ধরো এরকম অ্যাব্রো থ্যাব্রো উঁচু নিচু হয়, তখন দেখা যায় যে এই আলোগুলো যখন প্রতিফলিত হয় তখন এরা আর সমান্তরাল থাকে না। ধরো এটা এরকম এদিকে চলে যায়, এটা এদিকে চলে যায়, ধরো এটা এদিকে চলে যায়, এক এক দিকে বেঁকে যায়। অর্থাৎ সমান্তরালে আপতিত হলেও তারা প্রতিফলনের সময় সমান্তরাল থাকে না, তখন তাকে আমরা অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলি। সুষম ব্যাপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য: প্রতিফলক পৃষ্ঠীয় মসৃণ হলে আলোর সুষম প্রতিফলন ঘটে, আর অমসৃণ হলে ব্যাপ্ত প্রতিফলন ঘটে। এই প্রতিফলনে বস্তু উজ্জ্বল দেখায়, এই প্রতিফলনে বস্তু অনুজ্জ্বল দেখায়। আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু। অঙ্কিত লম্ব একই সমতলে
অবস্থিত হয়। এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছ, দেখো তিনটে কিন্তু একটা তলের উপর অবস্থান করতেছে। ব্যাপারটা এরকম হচ্ছে না প্রতিফলিত রশ্মি এদিকে ফিরে আসতেছে বা অভিলম্ব এদিকে ফিরে আসতেছে। তো তিনটাই একটা সমতলে অবস্থান করে। আর প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হয়। আপতন কোণ আর প্রতিফলন কোণ কাকে বলে? এই যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে তাকে আপতন কোণ বলে, আর এই যে প্রতিফলিত যে রশ্মিটা ফিরে যায় সেটা অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে প্রতিফলন কোণ বলে। বস্তু উজ্জ্বল বা অনুজ্জ্বল দেখায় কেন? সহজ বিষয় হচ্ছে, মানে আমরা আগেও ব্যাখ্যা করে এসেছিলাম, যদি মসৃণ তলে নিয়মিত প্রতিফলন ঘটে তখন উজ্জ্বল দেখাবে, আর অমসৃণ তলে যদি অনিয়মিত প্রতিফলন ঘটে তাহলে অনুজ্জ্বল দেখাবে। প্রতিফলক পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান শূন্য হয় কেন? আমরা একটু আগে পড়ে এসেছিলাম প্রতিফলনের দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। তো যদি লম্বভাবে আপতিত হয় তাহলে আপতন কোণ 0, আর আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণও 0 হবে। বিক্ষিপ্ত প্রতিফলনে বিম্ব সৃষ্টি হয় না কেন? বিক্ষিপ্ত প্রতিফলনে বিম্ব সৃষ্টি হয় না হচ্ছে, মানে বিম্ব সৃষ্টির শর্ত কি? আলোকরশ্মি প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে মিলিত হতে হয়। এখন বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে বা অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হয়? চারদিকে ছড়িয়ে পড়ে। যেহেতু চারদিকে ছড়িয়ে পড়ে এই জন্য এই ক্ষেত্রে বিম্ব গঠিত হয় না। ব্যাপ্ত প্রতিফলনে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে কিনা? অবশ্যই ব্যাপ্ত প্রতিফলনে আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। আমরা ব্যাপ্ত প্রতিফলন কিভাবে ব্যাখ্যা করেছিলাম? এই যে চারদিকে ছড়িয়ে পড়ে। তো এইখানে ধরো এই তলটা এমন ভাবে যে এইখান থেকে হচ্ছে আমি যদি অভিলম্ব চিন্তা করি তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ অবশ্যই কি হবে? এই ক্ষেত্রে সমান হবে। এই যে আপতন কোণ প্রতিফলন কোণ অবশ্যই সমান হবে, কারণ এইটা যখন হচ্ছে এরকম ঢেউ আকারে, তখন ধরো এখান থেকে যে অবিলম্বটা সৃষ্টি হবে বা এর উপর যে লম্বটা সৃষ্টি হবে সে তো এরকম হবে, সে তো এরকম সোজা হবে না, তাই না? তো অনেকে এই ক্ষেত্রে হচ্ছে ভুল কনসেপ্টে থাকতে পারো, আমার তো অভিলম্ব হচ্ছে তলের উপর লম্ব, তো তলটা যখন এরকম ঢালু তখন আমার লম্বটা হবে এরকম। তো সেই ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ অবশ্যই সমান হবে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হবে। একই আকারের কাঁচ টুকরা চেয়ে হীরক বেশি উজ্জ্বল দেখায় কেন? কোনো বস্তুর উজ্জ্বলতা বা অনুজ্জ্বলতা নির্ভর করে উক্ত বস্তুর তলের মসৃণতার উপর। বস্তুগুলোর মসৃণতার ভিন্নতা তা আমাদের চোখে উজ্জ্বল বা অনুজ্জ্বল দেখায়। গ্লাস বা কাঁচ হতে হীরকের তল মসৃণ, তাই হীরক হতে প্রতিফলিত রশ্মি গ্লাস বা কাঁচ হতে প্রতিফলিত রশ্মি অপেক্ষা অধিকতর উজ্জ্বল দেখায়। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা বারবার পড়ে আসতেছি উজ্জ্বল দেখানোর পেছনে কারণ হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কখন ঘটে? যখন মসৃণ তল হয়। তো তল যত মসৃণ হবে নিয়মিত প্রতিফলন তত বেশি ঘটবে, তত বেশি উজ্জ্বল দেখাবে। তো কাঁচের থেকে হীরক বেশি নিয়মিত প্রতিফলন ঘটায় বলে হীরককে আমরা উজ্জ্বল দেখি। লম্বভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে প্রতিফলনের সূত্র ব্যাখ্যা করো। লম্বভাবে আপতিত মানে আপতন কোণের প্রতিফলন কোণ হচ্ছে যে সমান হবে, এটাই তো হচ্ছে যে মূল কথা। তো লম্বভাবে আপতিত হলে অভিলম্বের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতরাং আপতন কোণ 0, তাহলে প্রতিফলন কোণও 0 হবে এবং আপতন কোণ আর প্রতিফলন কোণ অবশ্যই সমান হবে। তো এটাই ছিল এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা। পরবর্তী পর্বে আমরা আরও কিছু প্রশ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হব। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।